আজকে আমরা প্রজেক্টাইল মোশনের সেকেন্ড পার্টটা পড়ব। আগের দিন বলেছিলাম যে কোনো একটা পার্টিকেলকে যদি আর্থ সারফেস থেকে কোনো একটা ভেলোসিটিতে প্রজেক্ট করে দেওয়া হয় তাহলে তার লোকাসটা কীরকম হয় আমরা ধরে নিয়েছিলাম ক্যালকুলেট করার সময় যে লোকাসটা হয় এরকম। এটার নামও বলেছিলাম, এটা হচ্ছে অধিবৃত্ত বলেছিলাম। অধিবৃত্ত ইংলিশে বলে প্যারাবোলা। তো আমরা যে বলেছিলাম বা ছবি এঁকেছিলাম এটা কি সত্যি এরকম না অন্য কোনো রকম হয় না আমরা ধরে নিই। তার জন্য আমরা আজকে ওই যে কোনো বস্তুকে যদি আর্থ সারফেস থেকে প্রজেক্ট করা হয় তাহলে তার ইকুয়েশন অফ মোশন কিরকম হতে পারে সেটা ক্যালকুলেট করব, তাহলেই বুঝতে পারবো যে অধিবৃত্ত মানে প্যারাবোলা হয় না অন্য কোনো রকম হয়, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা ক্যালকুলেশন করব। আমরা ধরে নিচ্ছি যে প্রথমে ওই সঞ্চার পথটা এরকমই এক্স ওয়াই, ওটা ধরে নিয়েই করছি, করে দেখতে পাবো এইদিকে যখন ইনিশিয়ালি প্রজেক্ট করা হয়েছে ইউ ভেলোসিটিতে, মানে পক্ষের দিক যাকে বলছে, থিটা কোণ করে আছে হরাইজন্টালের সাথে, তাহলে এইদিকে একটা কম্পোনেন্ট ইউ কস থিটা আর এইদিকে আর একটা কম্পোনেন্ট পাবো ইউ সাইন থিটা। ওকে, সরি, এই ওকে, এটা অরিজিন ধরে নিচ্ছি কোনো এক ইনস্ট্যান্টে আমি যে ও বিন্দু থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করেছি এইভাবে গিয়ে এভাবে এসে পড়বে, যেতে যেতে কোনো এক মুহূর্তে এই পি পয়েন্টে এসে দাঁড়ালো, তাহলে পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এইবার আমি এই পি কোঅর্ডিনেট মানে এটা এরকম, এতটুকু হচ্ছে ওয়াই, এতটুকু হচ্ছে এক্স। পি এর পজিশন কোঅর্ডিনেট এক্স ওয়াই হলে এটা এইভাবে অরিজিন থেকে যাবো এক্স পর্যন্ত হাঁটবো, উপরে ওয়াই উঠবো, পেয়ে গেছি। তো এখন আমি এই ওয়াই হাইটটা বার করতে চাই। তো আমি যদি ধরে নেই যে ও পয়েন্ট থেকে পি পয়েন্ট যেতে যে, আচ্ছা এইভাবে লিখি, the time taken to point O to P সেটা হচ্ছে টি ধরে নিচ্ছি, শর্টকাটে লিখলাম, মানে ও থেকে পি তে যেতে যে টাইমটা লেগেছে সেটা ধরে নিচ্ছি টি লেগেছে, স্মল টি। তাহলে আমি এই ইকুয়েশন ইউজ করতে পারছি এখন, s equals to ut plus half of gt square। আমি ইকুয়েশনটা ইউজ করছি ভার্টিক্যাল হাইট y বার করার জন্য, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। বলেছিলাম যে ভেলোসিটি u তে প্রজেক্ট করা আছে মানে ছোড়া হয়েছে, সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভিশন করেছি, u cos থিটা u sin থিটা। যখন ভার্টিক্যালে ক্যালকুলেশন করব u sin থিটা, যখন হরাইজন্টালে ক্যালকুলেশন করব তখন u cos থিটা। আমি y বার করছি, তাহলে ভার্টিক্যালের দিকে হাইট বার করছি, তাহলে কোন ভেলোসিটি কম্পোনেন্ট আসবে u sin থিটা। তাহলে হাইট y বসবে s এর ভ্যালু, ইনিশিয়াল ভেলোসিটি তাহলে কত হবে u sin থিটা, যেহেতু ভার্টিক্যাল টাইম তো ধরে নিচ্ছি t লাগছে o থেকে p তে যেতে, তাহলে t, এখানে একটা মাইনাস হবে কারণ গ্র্যাভিটির অপোজিট দিকে মোশন, এটা আমরা 1D এই উলম্ব গতির সমীকরণে পড়েছি, তাহলে হাফ g ইনটু t স্কয়ার। তাহলে এটা এরকমই থাক, লিখে দিই, এটাকে সেম জিনিসই লিখে দিচ্ছি, খালি u sin থিটা ইনটু t মাইনাস হাফ g t স্কয়ার। এবার আগের দিন বলেছিলাম একটা কথা, আমি প্রক্ষেপ সীমা ক্যালকুলেট করার সময় মানে রেঞ্জ, এই যে প্রজেক্টাইলটাকে এখান থেকে ছোড়া হলো, মানে এটা প্রজেক্টাইল মোশন, বস্তুটা এখান থেকে ছোড়া হয়েছে ও এখানে এসে পড়েছে, তাহলে এইভাবে আসতে যদি টি সময় লাগে তাহলে এখান থেকে এত দূর যেতেও একই সময় টি লাগবে। সেটাই তো ধরেছিলাম যে উলম্ব দিক এইভাবে ভাবি বা এই হরাইজন্টালি ভাবি, যাই ভাবি না কেন ওপর দিয়ে গেলেও যে টি সময় লাগে ওটাকে এখান থেকে এখানে গেলেও অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, একই সময় লাগে। তো তাহলে ও থেকে পি বিন্দু যেতে যদি টি সময় লাগে ধরেছি, তাহলে অনুভূমিক দিকে x দূরত্ব যাবে টি সময়ে, তাই তো? আবার বলছি, আগের দিন পড়েছিলাম এই প্রাসের গতিতে এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ, এটা হচ্ছে r,
প্রক্ষেপ সীমা, এটা ক্যালকুলেট করার সময় ধরেছিলাম ও এইভাবে গিয়ে যদি টি সময় যায় তাহলে এই পথে গেলেও টি সময় লাগবে। তো তাহলে এখন বলছি ও থেকে পি তে যদি টি সময় লাগে তাহলে হরাইজন্টাল দিকে ওই টি সময় কত দূরত্ব যাবে, এক্স দূরত্ব যাবে। তাহলে আমি হরাইজন্টালের জন্য লিখতে পারি ওদিকে ভেলোসিটি কত, ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইকুয়ালস টু লিখতে পারি কি, যদি এই অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন না থাকে, আগের দিনও বলেছিলাম, মানে এটা দেখার আগে অবশ্যই আগের ভিডিওটা দেখতেই হবে। যেদিকে কোনো ত্বরণ নেই সেদিকে ভেলোসিটি ইকুয়ালস টু কি হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এদিকে ভেলোসিটি ইউ কস থিটা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে যদি ধরে নিচ্ছি এক্স হয়েছে, ওটা কত সময় হয়েছে যে সময়ে ও থেকে পি তে পৌঁছাবে ওটা কত, টি। তাহলে টি বসালাম, তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কত হলো, এক্স বাই ইউ কস থিটা। তাহলে এবার আমি এই টি এর ভ্যালুটা এইটা বসিয়ে দেবো। তাহলে therefore y equals to u sin theta into t এর ভ্যালু হচ্ছে x by u cos theta minus half g into t square। t এর ভ্যালু বসাবো তাহলে x by u cos theta তার হোল স্কয়ার। তাহলে or y equals to u কেটে গেল, তাহলে x tan theta minus g x square divided by 2 u square cos square theta। এইবার আমি এটাকে একটু এইভাবে লিখছি যে therefore y equals to ax minus bx square। এইটা অ্যাকচুয়ালি বেরোলো হচ্ছে আমাদের পাশের গতির সঞ্চার পথের সমীকরণ। কি বেরোলো, যে পাশের গতি পড়ছে প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের এটাকে বলছে ইকুয়েশন অফ লোকাস, বলছে ইকুয়েশন অফ লোকাস। লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ। তাহলে এইটা দেখে আমরা বলতে পারবো যে সঞ্চার পথটা কি রকম, সরল রেখা না বৃত্তাকার না অভিবৃত্তাকার না উপবৃত্তাকার, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, যা যা আছে বলতে পারবো। তো এটাকে আমি একটু শর্টকাট ফর্মে লিখলাম, কেন, ধরে নিচ্ছি এখানটায় a ইকুয়ালস টু tan থিটা, তাহলে এই যে a tan থিটা ধরেছি তাহলে ax হয়ে গেল, আর এদিকে ধরে নিচ্ছি x স্কয়ারটা বাদ দিয়ে বাকিটাকে g বাই 2u স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে b, তাহলে bx স্কয়ার সামনে x। তাহলে এখন আমি শর্টকাট ফর্ম এটা পেয়ে গেলাম, y ইকুয়াল টু x মাইনাস bx স্কয়ার। কেন, tan থিটা তো কনস্ট্যান্ট, কারণ আমি যে কোণে প্রক্ষেপ করব সেটা তো গোটা পাথে যাওয়ার সময় তো চেঞ্জ হচ্ছে না, আমি তো পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করে দিচ্ছি, তারপরে ও মুভ করছে, এমন তো না ওটা চেঞ্জ হয় প্রতি মুহূর্তে, কখনোই না। আর এদিকে জিও কনস্ট্যান্ট, ইউ ইনিশিয়াল ভেলোসিটি তো ফিক্সড, একটা ভেলোসিটি ছুড়ে দিচ্ছি তারপরে মুভ করছে, তো তাহলে ইউ স্কয়ার কনস্ট্যান্ট, তাহলে এই দুটোকে আলাদা আলাদা কনস্ট্যান্ট নাম ধরে নিলাম, সুবিধা হবে, কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো তাহলে এখন যেটা পেলাম সেটা কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, টোটাল পাথের যে কোনো একটা পয়েন্টের আমরা ইকুয়েশন পেলাম। কেন বলছি, কারণ x আর y এর মধ্যে রিলেশন আছে। আগের দিনের ক্যালকুলেশনে ছিল পার্টিকুলার কিছু স্পেশাল ভ্যালু, কত মোট টাইম লাগবে, সর্বোচ্চ উচ্চতা কত, ভেলোসিটি কত, টাইম কত, এগুলো সব ছিল, এই প্রক্ষেপ সীমা আটটা মান কত। কিন্তু আজকে আমি এই যে পার্টিকেলটা যে যাচ্ছে এই পাথটা দিয়ে, এই পাথের যে কোনো পয়েন্টের এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন পেয়েছি, তার মানে সেটাকে বলা হয় তার পাথের ইকুয়েশন, এবং সেটাকে একটু শর্ট করে কনস্ট্যান্ট গুলোকে ধরে নিয়ে লিখছি y ইকুয়ালস টু x মাইনাস bx স্কয়ার। তো বলছি এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, প্যারাবোলা। কেন প্যারাবোলার ইকুয়েশন কেন এরকম হচ্ছে, কারণ তাই তো হয়, আমরা প্যারাবোলার ইকুয়েশন পড়েছি, মানে একদম সিম্পল ফর্মটা পড়েছি, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই সিম্পল ফর্মটা পড়েছি। তো এটা তো এরকম না, আচ্ছা এরকম না, তার জন্য আমি একটু বলতে পারি। আচ্ছা বলছি, তো বলার আগে এখানে আরেকটা কথা বলে দেই, মানে এখন আমি এইটা দেখে বুঝতে পারছি, এই যে এই ইকুয়েশনটা দেখে যেটা আমি লিখেছি, এটা দেখে প্রমাণিত হচ্ছে যে প্রথমেই বলেছিলাম যে এটা সত্যিই কি প্যারাবোলা, মানে অধিবৃত্তের ইকুয়েশন। হ্যাঁ, এটা দেখে বুঝতে পারছি অধিবৃত্তের ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনটা অধিবৃত্তকে প্রকাশ করে। যদি এখানে y ইকুয়ালস টু mx প্লাস c বেরোতো তাহলে বলতাম স্ট্রেট লাইনের ইকুয়েশন, কিন্তু y ইকুয়ালস টু mx প্লাস c বেরোয়নি, y ইকুয়ালস টু x মাইনাস bx স্কয়ার হচ্ছে। এবার এটা অবশ্যই অধিবৃত্তের ইকুয়েশন। কেন অধিবৃত্তের ইকুয়েশন সেটা আমি একটু পরে ডিসকাস করছি, একটু জিওমেট্রি জানতে হবে। তাহলে এটা ম্যাথমেটিক্সের চ্যাপ্টার আছে জিওমেট্রিতে, প্রথমে আছে হচ্ছে বৃত্ত, তারপরে না প্রথমে সরল রেখা, তারপরে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, পরপর আছে, সেগুলো পড়লে এটা খুব ভালো মতো জেনে নেওয়া যাবে।
তো আপাতত আমি বলে দিচ্ছি যে এই যে পেলাম y ইকুয়ালস টু ax মাইনাস bx স্কয়ার, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে পাশের গতির ইকুয়েশন। কার মতো দেখতে? প্যারাবোলা, মানে অধিবৃত্তের মতো। তাহলে আমার ওই ধরে নেওয়াটা ঠিকঠাক, মানে কোনো ভুল নেই। আচ্ছা, তাহলে এটা থাকলো। নেক্সট এবার একটা জিনিস বলবো, এটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা মুছে দিই, এটা লাগবে না। আমি যদি শক্তি বার করতে চাই, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে বাংলাতে বলা হয় গতিশক্তি। গতিশক্তি বার করতে যাই যদি, ধরলাম যখন বস্তুটাকে প্রক্ষেপ করা হয়েছে, মানে প্রজেক্ট করা হয়েছে, কোথা থেকে? ও বিন্দু থেকে। কত ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে? ইউ ভেলোসিটিতে, কিন্তু গেছেও এই পাথ দিয়ে। তাহলে সেই সময়কার গতিশক্তি কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। এমটা হচ্ছে ওই যে বস্তুটাকে প্রজেক্ট করা হচ্ছে তার ভর, তার মাস ধরে নিচ্ছি। আর সর্বোচ্চ পয়েন্ট কোনটা? এটা আগের দিন বলেছিলাম, সর্বোচ্চ বিন্দুতে যেটা ধরা হয়েছিল তার হাইটটা ক্যাপিটাল এইচ, এবং ক্যাপিটাল এইচ এর একটা ভ্যালু আমরা ইকুয়েশন বার করেছি। এবং বলেছিলাম সর্বোচ্চ বিন্দুতে গিয়ে এই দিক বরাবর ইউ কস থিটা ভেলোসিটিটা কাজ করে, কিন্তু উলম্ব দিকে ভেলোসিটি থাকে না, v ইকুয়ালস টু 0 হয়ে যায়। তার কনক্লুশন, তার কারণটা বলেছিলাম, যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, সর্বোচ্চ পয়েন্টটাতে যাবে, গিয়ে ভেলোসিটি 0 হয়ে আবার পড়তে থাকবে। তাহলে ওই ম্যাক্সিমাম যখন পয়েন্টে যাবে তখন তার ভেলোসিটি v0, কিন্তু হরাইজন্টাল দিকে ভেলোসিটি থাকছে ইউ কস থিটা, তাই এবার গিয়ে পড়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমি ইটা বার করি, ই ড্যাশ বলছি, এটাকে বলছে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। তাহলে সেটা কত হবে? হাফ এম। সেখানে কত ভেলোসিটি কাজ করছে? উপরের দিকে তো নেই, উলম্ব দিকে খালি হরাইজন্টালি কাজ করছে, কিন্তু কত কাজ করছে? ইউ কস থিটা। আর ছোড়ার মুহূর্তে কিন্তু শুধুমাত্র ওটা ইউ ধরে নিচ্ছি, কারণ ছোড়ার মুহূর্তে তো এদিকেও ভেলোসিটি থাকবে। অনেকের মনে হতে পারে ছোড়ার মুহূর্তে তো ইউ সাইন থিটা নিলাম না, ইউ কস থিটা নিলাম না। নিয়েছি তো, এই দুটো ভেলোসিটিকে রেজাল্টেন্ট করেই তো ইউ পাওয়া যায়। মানে ব্যাপারটা এরকম, যখন ইউ ভেলোসিটিতে ছুটছি বস্তুটাকে, তাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছি, ইউ কে ভেঙে পেয়েছি একটা ইউ কস, একটা ইউ সাইন। তাহলে এই দুটোকে জুড়ে জুড়ে তো ইউই আসবে। তো ও বিন্দুতে যখন ছুটছি তখন কিন্তু দুটো কম্পোনেন্টের ভেলোসিটি নিয়েই রেখেছি এটা ইউ স্কয়ার। এবার যখন সর্বোচ্চ বিন্দুতে গেছে তখন তো উলম্বটা 0, খালি অনুভূমিক থাকছে ইউ কস থিটা, তাই হবে হাফ এম ইউ কস থিটা তার হোল স্কয়ার। তাহলে হলো হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। তো আমি যদি এখন ই ড্যাশড বাই ই করি, তাহলে কত হবে? হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই হাফ এম ইউ স্কয়ার। তাহলে হাফ এম ইউ স্কয়ার হাফ এম ইউ স্কয়ার কাটলো, দেয়ারফর ই ড্যাশড বাই ই ইকুয়ালস টু কস স্কয়ার থিটা। এটা একটু মনে রাখতে হবে যে সর্বোচ্চ বিন্দুতে কণাটার গতিশক্তি প্রক্ষেপ বিন্দুর গতিশক্তির কস স্কয়ার থিটা গুণ। মানে দেখতে পাচ্ছি এখান থেকে ই ড্যাশ ইকুয়ালস টু কত পাচ্ছি? কস স্কয়ার থিটা ইনটু ই। মানে সর্বোচ্চ বিন্দুতে যে গতিশক্তিটা হবে সেটা ই ড্যাশ, সেটা ইকুয়ালস টু প্রক্ষেপ বিন্দুতে গতিশক্তির কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা মানে কি? কিছুই না, যে অ্যাঙ্গেলে প্রক্ষেপ করব সেই থিটা বসিয়ে দেব, তাহলে কস স্কয়ার থিটা হয়ে যাবে। কিন্তু যদি এখানে বলি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়, মানে থিটা 45 ডিগ্রি হলে কি হয়? আগের ভিডিওতে বলা হয়েছে যে আমি সব থেকে বেশি দূরে পাঠাতে পারবো। ওই যে শর্ট ফুট বলেছিলাম, যে ছোড়ার সময় যে দূরে পাঠাতে পারবে তার সব বেশি ফাস্ট হবে। কি করে পাঠাবে? বেশি শক্তি দিয়ে না, যে হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুটবে তার দূরে গিয়ে পড়বে, প্রক্ষেপ সীমা বেশি হবে। সেটা কত? সেটা হচ্ছিল থিটা 45। তো এখানে থিটা 45 যদি বসাই, তাহলে ই ড্যাশ ইকুয়ালস টু cos স্কয়ার 45 ডিগ্রি ইনটু ই। cos 45 হচ্ছে 1/√2, তার স্কয়ার মানে হাফ, তার মানে এইটা পেলাম। যদি থিটা 45 হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রক্ষেপ বিন্দুর গতিশক্তির অর্ধেক হয়। ক্লিয়ার? তাহলে এটা একটু জেনে রাখতে হবে। এইবার আমরা এটা মুছে দিচ্ছি।
এবার এটা লাগবে না, এবার একটু অন্য টাইপ করবো। মনে করছি যে এটা একটা এরোপ্লেন, এটা একটা এরোপ্লেন আছে, এরোপ্লেনটা যাচ্ছে এইভাবে, ধরলাম না এরোপ্লেনটা ধরলাম দাঁড়িয়ে আছে এখানটায়। তো এই এরোপ্লেনটা আসছিল আস্তে 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 এই জায়গাটায় কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, বা এরকম বাদ দিচ্ছি, এরোপ্লেনও বাদ দিচ্ছি। এটা মনে করলাম একটা হচ্ছিল এটা ভূপৃষ্ঠ আছে, এটা একটা বাড়ির ছাদ, এটা কি একটা বাড়ির ছাদ। এই বাড়ির ছাদ থেকে একটা বস্তুকে এই দিকে ইউ বেগে ছোড়া হলো, তাহলে ও কি এই দিকে চলতে থাকবে সারা জীবন? না, বস্তুটা কি হবে, বস্তুটা যেটা করবে সে ছুড়লাম এইভাবে, মানে আগের প্রজেক্টাইল মোশনটা ছিল ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে ছুটছি, মানে এটা ভূপৃষ্ঠ ছিল আমার কাছে, আমি এখানে দাঁড়িয়ে ছুটছি, ও এখানে এসে পড়ছিল, যেখান থেকে ছুটছিলাম সেই লেভেলে সেই পড়ছিল। কিন্তু এখন যেটা বলছি, ও একটা এই এইচ হাইটের বাড়ির ছাদ আছে, তার উপর দাঁড়িয়ে এই দিকে ছুটছে, তাহলে সে কি সারা জীবন এইভাবে চলতে থাকবে? না, কিছুটা গিয়ে পড়বে। তাহলে এটাকে আমি এইরকম ভাবে দেখাচ্ছি, এই যে ছুড়লাম ও এতটুকু এসে পড়লো, মানে এই ডিরেকশনে ভেলোসিটিটা কাজ করছিল, এই ডিরেকশনে কি কাজ করছিল, ভেলোসিটিটা। ওকে, বাজে হয়ে গেল কিছু, এই ডিরেকশনে ভেলোসিটি কাজ করছিল কিন্তু পড়লো এভাবে এসে। তো এখন কোশ্চেন হচ্ছে কত টাইম লেগেছে বা হাইটটাই কত। তো আমি ধরে নিচ্ছি যে টি টাইম, টি সময়, টি সময়ে ভূপৃষ্ঠে এসে পড়বে, মানে ওকে যখন প্রক্ষেপ করলাম তখন থেকে কত সময় এসে পড়বে, টি সময়। তাহলে ওই যে আবার একই কথা, যদি এই পয়েন্ট থেকে এইখানে পড়তে এই পাত দিয়ে টি সময় লাগে, তাহলে উল্লম্ব ভাবে পড়তেও তো টি সময়টা একই। বা এরকম ভাবতে পারি যে অনুভূমিক দিয়ে যেতেও টি সময় লাগছে, মানে যদি এই বিন্দু থেকে প্রক্ষেপ করা হয় টি সময় পরে এখানে এসে পড়ে, তাহলে এখান থেকে এই পাত দিয়ে আসতে যদি টি লাগে, এখান থেকে এই পাত দিয়ে আসতেও টি লাগবে, এবং এরকম ভাবতে পারি যে উল্লম্ব ভাবে পড়লেও টি সময়ে পড়বে। সেটা ধরে নিয়ে আমি একটা কাজ করছি, তাহলে ওই জিনিসটাই ভাবছি যে এইখান থেকে ও এইভাবে এসে যদি পড়ে কত সময় পড়বে, টি। তাহলে এই বিন্দু থেকে অনুভূমিক দিয়ে যেতে কত সময় লাগবে, টি। তাহলে আমি অনুভূমিক ডিসটেন্সটা যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে কত হবে, আমরা রিলেশনটা বার করব হচ্ছে হ্যাঁ ওই এই ডিসটেন্সটাই বার করব, আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি বললাম আরেকবার বলছি, এখান থেকে ছুড়লে যে সময় এইভাবে এসে পড়বে সেই একই সময় এখান থেকে এই দূরত্ব যাবে, তাহলে এই দিকে ভেলোসিটি কত অনুভূমিক দিক বরাবর, এইদিকে তো যা হবে এটাও তাই, অনুভূমিক দিক তো এটাই একই ব্যাপার, এটা হবে এটাও হবে। তো কত ভেলোসিটিতে এই দিক বরাবর ছুড়েছি, ইউ, তার মানে দিক বরাবর ভেলোসিটি কত, ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম, কত দূরত্ব যাবে, আর বাই টাইম। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা একটু আগের থেকে আলাদা, মানে আমি একটা বস্তুকে এখান থেকে উলম্ব হরাইজন্টালি ছুঁড়েছি, ওইভাবে এসে পড়লো, এখান থেকে পড়তে যদি টি সময় লাগে, তাহলে এইখান থেকে যেতেও সময়টা টি ধরবো। আচ্ছা, তাহলে এই দিক বরাবর ভেলোসিটি ইউ, মানে এই দিক বরাবর যাওয়ার জন্য ভেলোসিটি ইউ কাজ করবে, তাহলে ইউ ইকুয়ালস টু ডিসটেন্স আর বাই টাইম টি লেগেছে, তাহলে আর ইকুয়ালস টু ইউটি, এটা বের করা থাকলো। এবার বলছি ওই একই কথা, ওই টি সময় বস্তুটা উপর থেকে নিচে পড়েছে, সে এখানে পড়ুক এখানে পড়ুক এখানে পড়ুক এখানে পড়ুক, কিন্তু উপর থেকে নিচে পড়েছে, তো উপর থেকে কোনো বস্তু নিচে পড়লে তার হাইট ক্যালকুলেট করার সময় কি এই ইকুয়েশন ইউজ করতে হয়, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, সে যাই হোক বস্তু হোক না কেন। আচ্ছা, তো হাইট কত, হাইট পড়েছে এখান থেকে ছুঁড়েছে এখানে এসে পড়েছে, তার মানে হাইট কত হলো, হাইট তো এটাই। আমি যদি এই এই পয়েন্টটাকে নিই, তাহলে এটাকে বাড়িয়ে দেবো আস্তে আস্তে, তাহলে এই হাইট বার করবো, তো এইটা যা এটা তো সেম, তার মানে হাইট পড়েছে এইচ। আচ্ছা, প্রাথমিক বেগ কত ছিল, নিচের দিকে তো কোনো প্রাথমিক বেগ ছিল না, প্রাথমিক বেগ ছুড়েছিলাম ইউ নিয়ে, সেটা কোন দিকে,
অনুভূমিক দিক বরাবর, নিচের দিকে কোনো প্রাথমিক বেগ ছিল না বা উপরের দিকেও ছিল না, তাই এটা 0। নিচের দিকে যেহেতু পড়েছে তাই প্লাস হাফ জি কত সময়, ওই একই সময় ইন্টু টি স্কোয়ার, তাহলে হলো h ইকুয়ালস টু হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে দেয়ারফর টি স্কোয়ার ইকুয়ালস টু 2h বাই জি, দেয়ারফর টি ইকুয়ালস টু রুট ওভার অফ 2h বাই জি। এই টিটা এখানে পুট করে দেবো, তাহলে আর পেয়ে যাবো r ইকুয়ালস টু u ইন্টু রুট ওভার অফ 2h বাই জি। তাহলে এই পেলাম হচ্ছে, আমরা ইউটাকে ঢুকিয়ে দিব ভেতরে, r ইকুয়ালস টু 2h u স্কোয়ার বাই জি ঢুকিয়ে দিলাম, ইউটা রুটের ভেতরে ঢুকলে স্কোয়ার হয়ে যায়। তাহলে এই হরাইজন্টাল রেঞ্জটা পেয়ে গেলাম। এই এটাও রেঞ্জ, আগের দিনও বলেছিলাম রেঞ্জ, কিন্তু ওটা প্রজেক্টাইল মোশন ছিল, যে আর্থ সারফেস থেকে সরেছিলাম সেই আর্থ সারফেসের লেভেলে এসেই পড়েছিল। আজকে ছাদ থেকে হরাইজন্টালি ছুটছি, ওখানে প্রজেক্টাইলের প্রজেক্ট অ্যাঙ্গেলটাও আলাদা ছিল, ওখানে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে প্রক্ষেপ করছে ভূপৃষ্ঠটাকে একটা কোণ করে এবং এইভাবে গিয়ে পড়ছে। আজকে একটা হাইটে দাঁড়িয়ে অনুভূমিক দিকে প্রক্ষেপ করছি, পড়ছে ভূপৃষ্ঠে এসে, ধরছি এখান থেকে এই পৌঁছতে সময় লাগছে টি, তার মানে হরাইজন্টালি এই যেতেও টি লাগবে। তাহলে হরাইজন্টাল থেকে ভেলোসিটি কত, মানে এই যে যা ইউ আছে, তাহলে ইউ ইকুয়ালস টু আর বাই টি, কারণ এদিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে সেখান থেকে আর ইকুয়ালস টু ইউটি। আর টি এর মানটা কি করে বার করছি, ও আলটিমেটলি কোথায় এসে পড়লো, ভূপৃষ্ঠে, তাহলে কত হাইট নিচে নামলো, এইচ হাইট, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস জিটি স্কয়ারে এইচটা এইচ বসাবো, ইউটা তো নিচের দিকে অপর দিকে কোনো বেগ ছিল না তাই 0 হলো, আর নিচের দিকে পড়ছে মানে প্লাস জি বসবে, বসে নিয়ে এই টিটা পুট করে দিলাম, ইউ স্কয়ারটা ঢুকিয়ে দিলাম, তাহলে এইটা টাইম পেয়ে গেলাম। এই টাইপের অঙ্কও কিন্তু দেয়। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে তোমরা জানাবে, ঠিক আছে।